এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর একটি কবিতাকে অবলম্বন করে এই ভিডিও প্রস্তুত করতে চলেছি। কবিতাটির নাম আমি দেখি। কবির নাম শক্তি চট্টোপাধ্যায়। মূল গ্রন্থের নাম অঙ্গুরিতর হিরণ্যজল। এই কবিতার অভ্যন্তরে প্রবেশের পূর্বে কবি সম্পর্কে দু চারটি কথা বলা আবশ্যক। রবীন্দ্র পরবর্তী যুগে যেমন জীবনানন্দ দাশ একজন বিশিষ্ট কবি রূপে আত্মপ্রকাশ করেছিলেন, ঠিক তৎপরবর্তী সময়ে অর্থাৎ জীবনানন্দ দাশের পরবর্তী বাংলা সাহিত্যে শক্তি চট্টোপাধ্যায় এক দক্ষ এবং বাস্তববাদী কবি। তার সূচনা হয়েছিল বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকা থেকে। পরবর্তীকালে দেশ পত্রিকা এবং কীর্তিবাস, সেখানে নানা রকমের ছদ্মনামে তিনি কবিতা ও গদ্য রচনা করেন। বাংলা সাহিত্যে বিশেষত আধুনিককালে একটি কথা প্রচলিত আছে, সেটি হলো শক্তির সুনীল না সুনীলের শক্তি। অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায় প্রায় সমকালে আবির্ভূত হয়েছিলেন। তবে রবীন্দ্রনাথের পরবর্তী বাংলা সাহিত্যে গদ্য রচনার দিক দিয়ে সুনীল কিন্তু সবাইকে প্রায় ছাড়িয়ে গেছে। সে তুলনায় গদ্য রচনায় অনেকাংশেই কম হলেও কবিতা রচনার ক্ষেত্রে শক্তি চট্টোপাধ্যায়ের ভূমিকা প্রশংসনীয়। তাঁর কবিতার মধ্যে রয়েছে সমকালীন যুগ ভাবনা। সেই যুগ ভাবনার মধ্যে তিনটি বিষয় প্রায় সব ক্ষেত্রেই নজরে পড়ে। সেটি হচ্ছে হাংরি জেনারেশন, এছাড়া বোহেমিয়ান। সর্বোপরি রবীন্দ্র বিরোধিতার শেষ পর্বে এসে বাংলা সাহিত্য যেখানে দাঁড়িয়েছে তার আলোচনা হয় এইসব কবি প্রসঙ্গে। সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কিত শক্তি চট্টোপাধ্যায় এবং সেই শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও একজন বিখ্যাত কবি কমল চক্রবর্তী। এই ত্রয়ী শিল্পী মাঝে মধ্যেই কলকাতা ছেড়ে তারা চলে যেতেন ঝাড়খণ্ডের সেই উদার অরণ্য সংকুল জায়গায়, যেখানে একেবারে নির্জনতা, অরণ্যের হাতছানি, শহরের একঘেয়েমো থেকে মুক্তির জন্য তারা মাঝে মাঝেই সেখানে পাড়ি দিয়েছেন। তবুও তিনজনের সঙ্গে যতই মিল করা হোক না কেন, শক্তি কিন্তু আপন প্রতিভায় একক এবং অদ্বিতীয়। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সোনার মাছি খুন করেছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, হে প্রেম হে নৈশব্দ, ধর্মেও আছি জিরাফেও আছি। এছাড়াও তিনি অনুবাদ করেছেন তাঁর বিখ্যাত উপন্যাস দুখানি, কুয়োতলা বিখ্যাত, তার মধ্যে অন্যতম, ছোট গল্প নিরুপমের দুঃখ। সর্বোপরি তাঁর বিখ্যাত একটি চরণ প্রবাদ বাক্যের মতো বাংলা সাহিত্যের রসিকজনের মুখে ফেরে, সেটি হলো অবনী বাড়ি আছো।
এই কবি শক্তি চট্টোপাধ্যায় তাঁর রচিত আমি দেখি কবিতার মর্মবস্তু বা তার যে নিহিতার্থ বিশ্লেষণ করার পূর্বে কবিতাটিকে একবার পড়ে নেওয়া যাক। কবিতাটি ছোট্ট কবিতা, মাত্র 3টি স্তবক আছে। শেষ স্তবকে একটি ছোট লাইন দেওয়া হচ্ছে, যদিও সেটি বারবারই ব্যবহৃত হয়েছে, সেটি হচ্ছে নামকরণেও রয়েছে আমি দেখি। তা যাই হোক, কবিতাটি পাঠ করা হোক। আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার। ভেরি ইম্পর্টেন্ট লাইন, নোট ইট। গাছের সবুজটুকু শরীরে দরকার। আমাদের যে শরীর, সে শরীরের যদি সাধারণভাবে বলা হয় তাহলে সেই শরীরের মধ্যে যে চোখ, সেই চোখটাতে সবুজ দরকার হয়, কিন্তু এখানে কবির মতে আমাদের শরীরে দরকার সবুজ। আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। প্রশ্ন আসবে তখন, ওই সবুজ বলতে কোন সবুজ বলা হয়েছে? ওই সবুজ মানে গাছেদের যে সবুজ অংশ, যে সবুজকে আমরা বৈজ্ঞানিক পরিভাষায় বলি যে এটা হচ্ছে ক্লোরোফিল কণা, যেখানে সালোক সংশ্লেষের ফলে গাছ তার বিপাক ক্রিয়া চালায় এবং পুষ্টি লাভ করে। সেই সবুজ গাছের থেকে প্রাপ্ত জীবজগতের যে অক্সিজেন এবং তার সঙ্গে কিভাবে সে মানুষকে পত্র, পুষ্প, ফল, ছায়া দান করে মানব সভ্যতাকে সংরক্ষিত করে রেখেছে, সে কথাই এখানে বলা হয়েছে। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। ভেরি ইম্পর্টেন্ট লাইন, নোট ইট। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। অর্থাৎ যে শহরের কথা তিনি বলেছেন সেটি হয়তো আপাত অর্থে কলকাতা, কিন্তু কবি বা লেখকদের কোনো রচনা কোনো দিন কখনোই দেশ, কাল বা স্থানের উপরে নির্ভর করে না। সেটা হয় একটা কসমিক, এটা আন্তর্জাতিক, এবং সেই ঘটনাটি এখানে তুলে ধরা হয়েছে যে যেখানেই শহরের পরিকল্পনা হচ্ছে, যেখানেই দ্রুত নগরায়ন চলছে, সেখানেই অজস্র গাছকে কেটে ফেলা হচ্ছে। এই বৃক্ষহীন যে পরিবেশ তৈরি হচ্ছে, সেখানে জনসংখ্যার প্রাচুর্য, বিভিন্ন কলকারখানার দূষিত আবহাওয়া, প্রচুর যানবাহনের শব্দ এবং তার সঙ্গে সেখানকার যে দূষণ ছড়িয়ে পড়ছে। তারপরেও রয়েছে শহরের একটি মারাত্মক ব্যাধি, সেটা হচ্ছে জঞ্জাল। আরও যে ব্যাধি সেটি হলো নর্দমা বা এই যে পয়োগ প্রণালী। ফলে শহর যেন একটা নরক। সেই নরক থেকে মানুষকে বাঁচানোর জন্য গাছ একমাত্র প্রধান সহায়ক। সেই গাছ নির্বিচারে কাটা হচ্ছে। সেজন্যই তিনি খেদ প্রকাশ করেছেন, অনেক দিন জঙ্গলে যায়নি, তার মানে অনেক দিন তিনি শহরেই আছেন। এই শহর মানেই হচ্ছে বৃক্ষহীন শহর। ছায়া নেই, পাতা নেই, ফল নেই, ফুল নেই, শুধু আছে মোটর গাড়ির হর্ন, মোটর গাড়ির দূষণ, মানুষের কলরব, আর হচ্ছে গিয়ে চারিদিকে দূষণের পরিবেশ। তা শহরের অসুখ হাঁ করে সবুজ খায়। শহরের অসুখটা দুটো দিকে বর্ণনা করা যেতে পারে। সে অসুখটা কেমন? শহর বেড়ে চলছে, এটা একটা। আর ভিতরের কথা হচ্ছে শহরে অবস্থিত যে সমস্ত মানুষ, সেই মানুষগুলো আজকে অসুস্থ। আর শহরের অসুখ হাঁ করে সবুজ খাচ্ছে, মানে শহর যত বাড়বে তত গাছপালা কাটা হবে, বড় বড় বাড়ি তৈরি হবে, বড় বড় ব্রিজ তৈরি হবে, ওভারব্রিজ তৈরি হবে এবং যানবাহন বাড়বে। এই যে হাঁ করে সবুজ খাচ্ছে, অর্থাৎ মানুষের যেটুকু সবুজের প্রয়োজন হয় সেই সবুজটুকু আজকে মিলছে না বড় বড় শহরে। সবুজের অনটন ঘটে। এবার প্রশ্ন আসবে, সবুজের, নোট ইট,
এটাও খুব প্রয়োজনীয় লাইনটা, সবুজের অনটন ঘটে। তখন বলবে কোথায় সবুজের অনটন ঘটে? শহরে, নগরে বা বর্তমান সমাজে সবুজের অনটন ঘটে। কেন সবুজের অনটন ঘটে? না গাছ কেটে দেওয়া, নির্বিচারে গাছ কেটে দেওয়া। মানুষ তার প্রয়োজনে বা অপ্রয়োজনে গাছকে কেটে দিচ্ছে এবং সবুজকে শেষ করে দিচ্ছে, ফলে সবুজের অনটন ঘটে। এবার এখান থেকে একটা প্রশ্ন আসবে, সেটি হচ্ছে এর ফল কী হবে? এর ফল মারাত্মক এবং সুদূর প্রসারী, কয়েক প্রজন্ম তাকে ভুগতে হবে। এবং শুধু যে গাছের ফল, গাছের পাতা থেকেই মানুষ যে পাবে না এমন নয়, তার সঙ্গে যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে এবং এই পরিবেশের মারাত্মক যে দূষণ, সেই দূষণের ফলে মানুষের দেহে ঢুকবে নানা ধরনের অসুখ এবং সেই সমস্ত অসুখ যা হবে দুরারোগ্য, যাকে কখনো সারিয়ে ফেলা সম্ভব হবে না। তাই কবির মতে সমস্ত কিছুর মূলে রয়েছে গাছ। গাছকে রক্ষা করতে হবে, গাছকে বসাতে হবে। কবি শুধু গাছ বসালেই হবে না, কবি নিজের চোখে দেখতে চান এবং সেই গাছগুলো বাগানে থেকে তুলে এনে নিজের কাছে বসাতে চাইছেন। তিনি তার দৃষ্টির যে প্রসারতা আছে তার মধ্যে দিয়ে গাছ দেখতে চান। এরপর আসছে তাই বলি গাছ তুলে আনো। অর্থাৎ তিনি এক কথা বারবার বলেছেন যে সবুজের দরকার, আমাদের দেহে সবুজ চাই। আর শহরের রোগ হচ্ছে হাঁ করে সবুজ খায়, আর এইভাবে নির্বিচারে গাছ কাটার ফলে সবুজের অনটন ঘটে। এই সবুজের অনটন ঘটলে তখন কি করতে হবে না, তাই তিনি আবার বলছেন, যেন রিপিট করছেন যে তাই বলি গাছ তুলে আনো। অর্থাৎ গাছকে অবহেলা করলে হবে না। এখানে তুলে আনা মানে এক জায়গা থেকে তুলে এনে আরেক জায়গায় লাগানো নয়, প্রত্যেকটা জায়গাতে গাছ লাগাতে হবে। এবং গাছের যে সবুজ, সেটা শুধু শহর নয়, সমস্ত পরিবেশকে একবারে গাছে সবুজে ঢেকে দিতে হবে। অর্থাৎ এক কথায় সবুজায়ন তিনি চেয়েছেন। বাগানে বসাও আমি দেখি, অর্থাৎ কবির যে এলাকা, অর্থাৎ কবির যা দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত চলে, অর্থাৎ কবির যে জুরিডিকশন, সেই জুরিডিকশনের মধ্যেও তিনি গাছ লাগাতে বলেছেন। অর্থাৎ শুধু গাছ যে অপরিকল্পিতভাবে যে কেটে দেওয়া হচ্ছে, সেই গাছকে লাগাতে গেলে কোনো স্থান বিশেষভাবে এখানে প্রয়োজন নেই। সুযোগ পেলেই গাছ লাগাও, যেখানে সুযোগ পাবে সেখানেই গাছ লাগাও। সুতরাং বাগানে বসাও, অর্থাৎ তোমার যে বাগান করবে সে বাগানে গাছ বসাও। যদিও বাগান মানেই গাছেরই বাগান হয়, তবুও তিনি যেন সেটাতে জোর দিয়েছেন যে বাগানে বসাও। চোখ তো সবুজ চাই। এবারে একেবারে আমার প্রথমেই তিনি বলেছিলেন যে দেহ চাই সবুজ। তাই দেহর থেকে আমরা যেটা সাধারণ মানুষের যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে সবুজের প্রথম যেটা প্রয়োজন হয় মানুষের যে অঙ্গটির, সেটি হচ্ছে চোখ। চোখ হচ্ছে মানুষের একটা অন্যতম প্রধান ইন্দ্রিয়, যার না থাকলে মানুষের যে কি পরিস্থিতি হয় সেটা লক্ষ্য করা যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পরশমণি কবিতায়। তিনি সেই পরশমণি কবিতায় বলেছেন, চোখকে তিনি পরশমণির সঙ্গে তুলনা করেছেন। এইভাবে তিনি শুরু করেছেন যে ওই অবনীতলে পরশমাণিক জলে বিধাতার নির্মিত চারু মানব নয়ন। অর্থাৎ নিজে তিনি অন্ধ হয়ে গেছিলেন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় শেষ জীবনে তিনি দৃষ্টিশক্তি একেবারে হারিয়ে ফেলেছিলেন। তখন তিনি বুঝেছিলেন যে চোখের কতখানি গুরুত্ব, তার কতখানি দাম, তা সেখানে তিনি ওই মানুষের চোখকে তুলনা করেছেন পরশমণির সাথে। সেই চোখ সবুজ চাই, সবুজ দিলে পরে তার স্বাস্থ্য ফিরবে, তার দৃষ্টিশক্তি বাড়বে। কম বয়সে ছেলেদের ওই দৃষ্টিশক্তি হারাতে হবে না, মানুষকে অন্ধ হয়ে থাকতে হবে না। সুতরাং চোখের যে গুরুত্ব, তার গুরুত্বের কাছে যে গাছের যে প্রয়োজনীয়তা, সেটা এখানে তিনি তুলে ধরেছেন। দেহ চাই সবুজ বাগান। তাহলে চোখ একটা ক্ষুদ্র অংশ, আমাদের যে শরীর, মানব শরীর, সেই শরীরের একটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে চোখ। সে চাইছে কি না যে সবুজ, চোখ চাইছে, কিন্তু দেহটা কি চাইছে? সবুজ বাগান। বাগান মানে শুধুমাত্র সবুজ অংশটা নেই, গোটা গাছ, এবং একটা গাছ নয়, একেবারে জঙ্গল, গোটা গাছের জঙ্গল চাইছে। মানে এর মতো একটা ক্ষুদ্র অংশ নয়, সমগ্র শরীরকে সুস্থ রাখতে গেলে গাছের সমগ্র অংশটাই দরকার। অর্থাৎ কোনো গাছই এখানে অপ্রয়োজনীয় নয়। এ প্রসঙ্গে প্রাচীন ভারতের ঋষি জীবকের কথা আমাদের মনে আসতে পারে।
জীবক বলেছিলেন যে পৃথিবীতে এমন কোনো গাছ নেই যার ভেষজ গুণ নাই। তাহলে শুধুমাত্র যে আমাদের রোগ প্রতিকার করবে তাই নয়, এটা রোগ নিবারণ করতে পারে। যেমন এটা যে ভেষজ চিকিৎসা, সেই চিকিৎসার ক্ষেত্রেও এটা প্রয়োজন। কিন্তু শক্তি চট্টোপাধ্যায় বলেছেন যে বাগানে গাছ বসাও, সে গাছের পাতা ফল ফুল দিয়ে চিকিৎসা করার পর কথা, আগে পরিবেশটাকে সুন্দর করার উপরে তিনি গুরুত্ব দিয়েছেন। এবার আমরা এর সঙ্গেও আরও একজনের কথা আমরা মনে করতে পারি, যদিও তিনি অন্য বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে তিনি গাছের তুলনা টেনেছেন। তিনি হলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। তিনি তার বিখ্যাত কবিতা আগামীতে তিনি বলেছিলেন, গাছ যেন প্রতিশ্রুতি দিচ্ছে কি এইভাবে, ফল দেব ফুল দেব, দেব আমি পাখির কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। তাহলে গাছ চিরকালই মানুষের খুব আপনার। এই গাছকে নির্বিচারে কেটে ফেলাটা মানুষের কোনো রকমের উচিত নয়, সেটাই কিন্তু এই কবিতাতে বলা হয়েছে। গাছ আনো বাগানে বসাও আমি দেখি। তাহলে এই যে 15টা লাইনের পরে যে লাইনটা ছোট দেওয়া হয়েছে আমি দেখি, এটি কবিতার শিরোনাম এবং এই আমি দেখি কথাটি দুবার ব্যবহার হয়েছে। সুতরাং কবি উত্তম পুরুষে একেবারে দৃঢ়তার সহিত তিনি বলতে চেয়েছেন যে গাছের প্রয়োজনীয়তা। গাছ না থাকলে আমরা বাঁচব না। গাছ হচ্ছে মানুষের বেঁচে থাকার প্রথম এটা একটা শর্ত। বিশেষ করে রবীন্দ্রনাথের যদি আমরা বলাই গল্প পড়ি, গল্পগুচ্ছের অন্তর্গত, সেখানে রবীন্দ্রনাথ বলেছেন যে গাছ হচ্ছে গিয়ে এই সভ্যতার, মানব সভ্যতার অগ্রদূত। আগে গাছ এসেছে, তারপরে মানুষ এসেছে পৃথিবীতে। সুতরাং গাছের যে মূল্য শুধু শক্তি চট্টোপাধ্যায় নয়, যুগে যুগে সমস্ত ধরনের মানুষ তার উপকারিতা সম্পর্কে, তার প্রভাব সম্পর্কে আলোচনা করেছেন। এবং গাছ না থাকলে যে কি মারাত্মক ঘটনা ঘটতে পারে তার যে বিশেষ করে যে বিষয়টি প্রায়ই আমাদের শোনা যায় সেটা হচ্ছে দূষণ। এখন তো সেই দূষণ এসে পৌঁছেছে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ যে বিশ্ব দূষণ। এখন সেই দূষণ থেকে মুক্তি পেতে গেলে গাছ লাগাতে হবে। এবং খুব প্রাসঙ্গিক একটি বিষয় ছিল 8-এর দশকে, শুধু কলকাতায় নয় সর্বত্র একটা গাছ লাগানোর উদ্যোগ চোখে পড়েছিল এবং বহু স্লোগান তখন লেখা হয়েছিল। তার মধ্যে একটি বিখ্যাত স্লোগান তখন চলতো, একটি গাছ একটি প্রাণ মিলেমিশে গাছ লাগান। এই যে গাছ রোপণের যে অঙ্গীকার, সেটি মানুষকে নিতে হবে। এইভাবে খুব সাধারণ শব্দ যোজনার মাধ্যমে বাস্তব পরিস্থিতি যেমন তিনি তুলে ধরেছেন এই কবিতায়, ঠিক একইভাবে সেই মানুষের যে সমস্যা, মানুষের যে কষ্ট বা মানুষের যে কিভাবে আস্তে আস্তে রোগাক্রান্ত হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, সেই পরিবেশ থেকে মুক্তির তিনি পথ এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এইভাবে আমরা কবিতাটি পাঠ করার পর এখান থেকে আমরা কিছু প্রশ্ন, বিশেষ করে এসএকিউ বা এমসিকিউ ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। এই প্রশ্নগুলোর মধ্যে বিশেষভাবে যে প্রশ্নগুলো রাখা দরকার সেটি হলো, আমি দেখি কবিতাটি কার লেখা? আমি দেখি কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। এবার আসবে আমি দেখি কবিতাটির মূল গ্রন্থের নাম কি? তখন লিখতে হবে অঙ্গুরিতর হিরণ্যজল। কি অভূতপূর্ব নাম কাব্যগ্রন্থটি! অঙ্গুরি মানে হচ্ছে আংটি। এই আংটিকে সুন্দর করে তোলার জন্য এক ধরনের জল ব্যবহার করেন স্যাঁকড়ারা, এবং সেইটাই হচ্ছে, এবং সেখানে দিলেই তার যে জৌলুস সেটা বেড়ে ওঠে, তা সে অঙ্গুরিত হিরণ্যজল। এ প্রসঙ্গে আরও একটি আসতে পারে যে শক্তি চট্টোপাধ্যায়ের আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম করো, সেখানে হচ্ছে সোনার মাছি খুন করেছি, বা হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, বা ধর্মেও আছি জিরাফেও আছি। যে কোনো একটা বললেই প্রশ্নের উত্তর
হয়ে যাবে। এরপর আসবে আমি দেখি কবিতায় কবির আক্ষেপ কোন বিষয়ে বলে মনে হয়। ওই যে তিনি আক্ষেপ করেছেন যে তিনি বহুদিন জঙ্গলে যাননি, বহুদিন শহরে রয়েছেন, এখানে তারা আফসোস হয়েছে, এটা বলা যেতে পারে। আমি দেখি কবিতায় কবির চোখ কি পেতে চাই। আমি দেখি কবিতায় কবির চোখ পেতে চাই সবুজ, ওই সবুজ, ওই যে গাছের পাতার যে সবুজ রং সেটাই পেতে চাই। এই কবিতায় নগরের সবুজে অনটন ঘটে কেন বলেছেন? নগরের সবুজে অনটন ঘটে এই জন্য যে নির্বিচারে গাছ কাটা হচ্ছে এবং শহরের যত বৃদ্ধি হচ্ছে ঠিক সমানুপাতিক হারে গাছ কাটা হচ্ছে। মানুষের আসবাবপত্র, জ্বালানি ইত্যাদি করে অকারণে বৃক্ষ নিধন হচ্ছে। সেই তুলনায় বৃক্ষের যে রোপণ বা তাকে যে পরিচর্যা সেই জিনিসটা তিনি দেখতে পাননি বলেই তিনি বলেছিলেন যে সবুজের অনটন ঘটবে দুটো কারণে, একটা গাছ কেটে দেওয়া আর 2 নম্বর মানুষের শরীর তো সবসময় চাইছে সবুজ, সুতরাং দুই দিকে টান, অর্থাৎ সাঁড়াশির যেমন আক্রমণ হয় দুদিকে, একদিকে তার অভাব, অন্যদিকে তার যোগানের যে কম এবং তার সঙ্গে যে চাহিদার যে বেশি, এই জন্য সবুজের অনটন ঘটছে শহরে বা নগরে। গাছ তুলে আনো বাগানে বসাও, এটা কাকে তিনি আবেদন করেছেন? কবির এই আবেদন দেখেছেন কবি যারা পাঠক বা তৎকালীন যে সরকার বা তার যে অনুগামী তাদের প্রত্যেককেই তিনি বলতে পারেন যে গাছ তুলে আনো। তিনি একেবারে উত্তম পুরুষে তিনি যেন একবারে অর্ডার করছেন গাছ তুলে আনো, গাছ তুলে আনা খুব জরুরি। এরপর আসছে বহুদিন জঙ্গলে কাটিনি দিন কেন, অর্থাৎ তিনি দীর্ঘদিন ধরে শহরের মধ্যেই আছে, সেই জন্য তার এই দিনগুলো কেটেছে, আর এই দিনগুলো কেটেছে খুবই খারাপভাবে, সেটাও আমরা এইখান থেকে অনুমান করতে পারি। সেটি হচ্ছে এই লোহা লক্কর, ইট কাঠ এর জঙ্গলের শহরে থাকা, কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, মানুষের কলরব এবং তার সঙ্গে নানা দূষণে তিনি আজকে যেন জীবমৃত হয়ে শহরে রয়েছেন, সেই যন্ত্রণাও যেন এই কবিতার মধ্যে দিয়ে ফুটে আসছে। আমি দেখি কবিতায় কবির গভীর অরণ্য প্রেম কিভাবে প্রকাশ পেয়েছে। তার যে অরণ্য প্রেম প্রকাশ পেয়েছে, তিনি বলেছেন যে গাছ বাগানে বসাও, শুধু নয় গাছ তুলে আনো, হ্যাঁ গাছ তুলে এনে বসাও, এবং শহর যত সম্প্রসারিত হবে ততই সবুজের হ্রাস হবে, এবং যাতে সেই সবুজ যাতে হ্রাস না হয় তার জন্য তিনি আগে থেকেই ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। এখান থেকেই তার অরণ্য প্রেম অর্থাৎ গাছপালার প্রতি তার যে ভালোবাসা এবং তাদের যে প্রয়োজনীয়তা সেটি অনুমান করা যায়। আমি দেখি কবিতায় কবি কোন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন? আমি দেখি কবিতায় কবি যেন কখনো পরিবেশবিদ, কখনো বা বৈজ্ঞানিক ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন। এখানে যারা পরিবেশ কর্মী তারা যেমনভাবে সচেতন পরিবেশকে কীভাবে বাঁচাতে হবে, ঠিক ওই ভূমিকাটাও তিনি পালন করেছেন। আবার এই যে ওই সবুজের দরকার, অর্থাৎ ওই যে গাছের যে অংশে সবুজ থাকে, পাতার যে অংশে সবুজ থাকে, সেটা কেমন দরকার, সেটা চোখের দরকার। অর্থাৎ এই যেখানে একটা যেন কোনো একটা মেডিকেলের ব্যাপারটা রয়েছে, এবং বিশেষত গোটা শরীর কি চাইছে, গোটা শরীর সমগ্র গাছটাকেই চাইছে। এইভাবে আমরা ছোট ছোট প্রশ্নগুলো উত্তর এবং প্রশ্ন করতে পারি। এরপর আসবে বড় প্রশ্ন। বড় প্রশ্ন বলতে সাধারণত 5 নম্বরের প্রশ্ন হয়। এখানে যে লাইনটি আমরা আন্ডারলাইন করতে বলেছি সেই লাইনটি আবার একবার আমরা এই বড় প্রশ্নের ক্ষেত্রেও স্মরণ করতে পারি। সেটি হচ্ছে ওই সবুজের ভীষণ দরকার। তাহলে প্রশ্ন আসবে ওই সবুজ বলতে কোন সবুজের কথা বলা হয়েছে? তা গাছের যে পাতার যে সবুজ রং তাকে বলা হয়েছে, এটা 1 নম্বর হলো। এবার কেন দরকার, অর্থাৎ এই যে পরিবেশ দূষণ সেখান থেকে বাঁচাতে হবে, এবং কিভাবে তিনি এই সবুজকে সমারোহ তিনি দেখতে চেয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে গাছ লাগাও, অর্থাৎ গাছ লাগাতে হবে, বাগানে লাগাও, টবে লাগাও, চারিদিকে গাছ লাগাও, গাছের যে সবুজ সে তাকে ক্রমশ বৃদ্ধি করো। এইভাবেই আমরা বুঝতে পারি যে
তিনি ওই যে সবুজের যে অনটন, সে অনটন কিভাবে ঘাটতি পূরণ করা হবে সেটা তিনি উত্তর দিয়ে দিয়েছেন। এছাড়াও এটাও একটা লাইন হতে পারে, চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। এই মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো, 3 নম্বর দিয়ে দিল। এবার আসবে তারপরে 3 নম্বর ব্যাখ্যা, মানে হচ্ছে একটা সাধারণ ব্যাপার, যেটা হচ্ছে গাছের প্রয়োজনীয়তা, গাছ না থাকলে কি অসুবিধা হবে, সেটা যেমন একটা দিক আলোচনা হবে 3 নম্বরের। আর 2 নম্বরে একটা আলোচনা হবে কে বলেছেন, কোথায় বলেছেন, এ নিয়েও 1+1 দিয়ে মোট 5 নম্বরের একটা প্রশ্ন করা যেতে পারে। আরেকটি প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে তাই বলি গাছ তুলে আনো। তাহলে এইভাবে তিনি বক্তব্য রেখেছেন কেন, অর্থাৎ অনেক কারণ তিনি দেখিয়েছেন যে গাছ কেন দরকার, যেন তিনি রিপিট করছেন যে গাছ, আমি আগেও বলেছি আবার বলছি যে গাছ তুলে আনো, বাগানে বসাও। অর্থাৎ গাছের যে প্রয়োজনীয়তা, এ প্রসঙ্গে তার এই যে বৃক্ষ প্রেম বা এই যে প্রকৃতি প্রেম কিভাবে প্রকাশ পেয়েছে কবিতার আলোকে আলোচনা করো। তাহলে এখানে 2+3 দিয়ে এটা 5 নম্বর হতে পারে। আর একেবারে সরাসরি যদি প্রশ্ন করা হয় তাহলে এরকম একটা প্রশ্ন হয়, আমি দেখি কবিতাটি কার লেখা, 1 নম্বর। তারপর হচ্ছে কবিতাটির মধ্যে গাছের প্রয়োজনীয়তা কিভাবে তুলে ধরা হয়েছে আলোচনা করো। এ প্রসঙ্গে গাছ না থাকলে মানব সমাজের কি ক্ষতি হতে পারে, যেভাবে তিনি ইঙ্গিত করেছেন তা বুঝিয়ে দাও। তাহলে 1+2+2 = 5। সুতরাং এইভাবে আমরা এসএকিউ, এমসিকিউ এবং ব্রড প্রশ্নের উত্তর দিতে পারবো। এবং তার আগে ছোট কবিতাটি একেবারে মুখস্থর মতো পড়ে নিতে পারলে যে কোনো প্রশ্নের অতি সহজেই উত্তর দেওয়া হবে। প্রশ্নের উত্তর আর বড় নোটের আর প্রয়োজন হয় না। এখন যেটুকু প্রয়োজন সামান্যের মধ্যে দিয়েই সেটা শেষ হয়। সর্বাধিক 150টি শব্দ, এবং সর্বাধিক 150টি শব্দও সর্বত্র লাগে না। যেখানে 5 নম্বর পুরো থাকে সেখানে সর্বোচ্চ 150টি শব্দ থাকে। সুতরাং আমাদের ছোট ছোটোভাবে, টুকরো টুকরোভাবে গাছের প্রয়োজনীয়তা এবং মানুষের জীবনে গাছ কিভাবে বন্ধুর ভূমিকা পালন করে এবং মানুষ কিভাবে গাছকে হত্যা করছে, নগরায়ন কী করে বাড়ছে, সেখান থেকে মুক্তির যে পথ তা তিনি এই কবিতার মাধ্যমে দেখিয়েছেন। সুতরাং আমি দেখি কবিতাটির যে প্রাসঙ্গিকতা, বর্তমান যুগে তার যে সে কতখানি প্রাসঙ্গিক, এই কথাটাও এ প্রসঙ্গে আলোচনা হতে পারে। তোমরা সকলে ভালো থাকবে।